স্যার, আপনার কথাটা খুব কেটে কেটে আসছে। স্যারের তো কিছু শুনতেই পাচ্ছি না। স্যার, আপনার কথাটা খুব কেটে কেটে আসছে স্যার, কিছু শোনা যাচ্ছে না।
এখনো কিছু শোনা যাচ্ছে না। সন্দীপন টন্দীপন কিছু শুনতে পাচ্ছিস কি স্যারের কথা? কিচ্ছু শোনা যাচ্ছে না। স্যার আমাকে কল করেছিল, বলছিল যে শুনতে পাচ্ছ কিনা। আমি বললাম তো না, আমরা না, কিছু শুনতে কিছু পাচ্ছি না। শোনা যাচ্ছে না তো। আমি ততক্ষণ ধরে আছি, কিছু শুনতে পাচ্ছি না। স্যারের কিছু প্রবলেম হয়েছে সেই জন্য। হুম। স্যার কি ক্লাসে আছেন? দেখছি ক্লাসে আছে কিনা। নেই মনে হয় স্যার। আছে। হ্যালো স্যার, স্যার আছেন না বেরিয়ে গেছেন? আছে তো।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের ক্লাস হচ্ছে না? স্যার ক্লাস হচ্ছে, তন্ময় স্যার এসেছিলেন কিন্তু ওনার একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে, ওই জন্য ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এই ক্লাসটা কার ছিল? তন্ময় স্যার। তন্ময় স্যারের। স্যারের ক্লাস ছিল। উনি ওই জন্য আমাকে ফোন করেছেন, বলছে আমি এখানে কথা বলছি, তোমরা কিছু শুনতে পাচ্ছ না? আমি বললাম না স্যার, কেউই শুনতে পাচ্ছে না। তন্ময় স্যার কি জয়েন করে আছেন? আহ, তো ছিল তো, আমি এখনই দেখছি, দেখে বলছি। হ্যাঁ স্যার আছেন তো, ওই এম ME6M বলে ওইটাই তো। না না না, এটা আলাদা। এটা সিস্টেম থেকে জয়েন করানো হয়েছে এটা। একটু ওয়েট করো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি জয়ন্ত স্যার বলুন। ক্লাসে হ্যালো। স্টুডেন্ট আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে হ্যালো জয়ন্ত স্যার, স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলছি স্টুডেন্ট আছে, টিচার নেই ক্লাসে। হ্যালো। হ্যালো? স্যার আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু আরেকজন। হ্যাঁ, জয়ন্ত জয়ন্ত স্যারের কথা, জয়ন্ত স্যার আছেন তো, জয়েন জয়ন্ত করেছেন? স্যারের কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার জয়ন্ত বলুন, স্যার। শোনা আচ্ছা, যাচ্ছে। ডিপিএম স্যারের ক্লাস ছিল স্যার এটা। হ্যালো। হ্যাঁ, ডিপিএম স্যারের ক্লাস ছিল, ছেলেরা ওয়েট করছে ক্লাসের মধ্যে, তো স্টুডেন্টরা তো নেট ইউজ করে তারা স্যার এটা ক্লাসে স্যার জয়েন করে। ডিপিএম তন্ময় ডিপিএম স্যার তন্ময় ক্লাস স্যার নিয়ে নিয়েছেন, নিচ্ছিলেন। এটা তন্ময় স্যার নেবেন। দুজনে মানে এক্সচেঞ্জ করে নিয়েছে ক্লাসটা। ও, ঠিক আছে, আমার স্যার এক্ষুনি না, ফোন করছি। ডিপার্টমেন্টের কাছে হ্যাঁ, ইনফরমেশন তন্ময় নেই, স্যার ক্লাস ক্লাসে এক্সচেঞ্জ হয়েছে। জয়েন করেছিলেন। না আমি তন্ময় ঠিক স্যার আছে। ক্লাসে জয়েন করেছিলেন। ওনার কোনো টেকনিক্যাল ফল্টের জন্য উনি আমরা কথা শুনতে পাচ্ছি না, সেই জন্য আমাকে ফোন করে শিওর হচ্ছিলেন যে শুনতে পাচ্ছি কিনা। তা আমি বললাম না, শুনতে পাচ্ছি না। তো উনি দেখছেন, বলো তোমরা থাকো ক্লাসে, আমি দেখছি। তন্ময় স্যার ফোন করছেন আমাকে আবার। ঠিক আছে, আমি তন্ময়কে ফোন করে জয়েন করতে বলছি স্যার আবার। স্টুডেন্টরা ওয়েট করবে তা নয়, এটা অন্য কাউকে দিয়ে ইয়ে করতে হবে সঙ্গে সঙ্গে, ডিপার্টমেন্টকে জানিয়ে। কারণ স্টুডেন্টদের টাইম ওয়েস্ট করা যাবে না। পরীক্ষা সামনে চলে এসেছে, একটু দেখুন, ব্যবস্থা নিন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি দেখছি দেখছি। ওরা ওরা ওয়েট করে বসে আছে, তাই না? ওকে স্যার, ওকে ওকে, আমি দেখছি। হুম, হুম, হুম।
হ্যাঁ বলো, ততক্ষণ স্যার জয়েন করুন। পড়াশোনা কেমন করছো সব? এক্সামের প্রিপারেশন কিরকম? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। কিন্তু একটা কথা মাথায় রেখো, এক্সাম কিন্তু এবারে তোমাদের সবাইকে ভিডিও অন করে এক্সাম দিতে হবে, ঠিক আছে? সেইভাবে প্রিপারেশনটা রাখো, পড়াশোনাটা করো। তোমরা নিশ্চয়ই প্রত্যেক সাবজেক্টের কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে স্যার ম্যাডামদের কাছ থেকে, ওনারা দেবেন। এবং তার সঙ্গে প্লেসমেন্টে দেখো, মানে বেসিক্যালি আমরা প্লেসমেন্ট করানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা তো কেউ মানে প্লেসমেন্টে সেভাবে পার্টিসিপেটই করছো না। মানে কলেজের কাছে এরকম ক্ষমতা আছে যে এমন কেউ নেই যে জব না পেয়ে থাকবে না, কিন্তু আসলে ইচ্ছাটা দরকার চাকরি করার, কিন্তু জব করার। তোমরা ইমিডিয়েট যাদের জবের প্রয়োজন আছে তারা ডিপার্টমেন্টের সঙ্গে কমিউনিকেট করো, কিন্তু আমাদের কিন্তু ভ্যাকেন্সি অনেক আছে, কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট পাচ্ছি না। একটু ভালো করে পড়াশোনা করো, এবং প্রত্যেকে ডিপার্টমেন্টে, আমি বারবার ধরে বলছি, জবের যাদের প্রয়োজন আছে তারা ইমিডিয়েট যোগাযোগ করো ডিপার্টমেন্টের সঙ্গে। জব কিন্তু আমাদের কম নেই, কিন্তু মানে এরম একটা ব্যাপার। কিন্তু তোমাদের দিক থেকে আর্টসটা কিন্তু খুবই কম, ঠিক আছে? আমি বলছি যেটা। সেকেন্ডলি হচ্ছে একটা ট্রেনিংয়ের জন্য যেটা হচ্ছে, তোমরা যদি ভাবো যে স্যার এই ডোমেনে একটু ট্রেনিং হলে ভালো হয়, সেটা ডিপার্টমেন্টকে জানাও, আমাকেও পার্সোনালি জানাতে পারো, স্যার এই ডোমেনে ট্রেনিংয়ের ব্যবস্থা করুন, আমরা শিখবো। আমি তার জন্য কোনো কস্টিংয়ের কথা বলছি না, সেটা কলেজ করবে, কিন্তু তোমরা বলো যে আমরা এই ডোমেনে ট্রেনিং চাইছি। এবার আমাদের জায়গা থেকেও ডিপার্টমেন্টও ঠিক করছে, কিন্তু তোমাদের জায়গা থেকে এলে খুব ভালো হয় জায়গা জিনিসটা, স্যার এই জায়গাটা আমাদের কিছু ড্রব্যাকস আছে, এই জায়গায় ট্রেনিং হলে আমাদের ইন্ডাস্ট্রিতে সুবিধা হবে, আমরা এই জায়গায় যেতে চাইছি। তাই তোমাদের দিক থেকে কোনো কিন্তু কমিউনিকেশন আমাদের আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, তোমরা কি চাও না চাও। তাই আমি তোমাদের সবাইকে বলছি যে তোমরা একটু কেরিয়ারটা নিয়ে যথেষ্ট একটু কনসাস হও। দেখো এই এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও কিন্তু একাডেমি অনেক জায়গায় চলছে, খুব ভালোভাবে চলছে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে চলছে। তাই এরকম নয় যে আজকে নেটের প্রবলেম বা এই প্রবলেমকে ওভারকাম করতেই হবে, প্রবলেম থাকলে সেই প্রবলেমকে ফেস করতে হবে, সেখান থেকে ওয়ে আউট বার করতে হবে। তাই তোমাদের মানে শেখার আর্টসটা কিন্তু দিন দিন আমি দেখতে পাচ্ছি অনেক কমে যাচ্ছে। তোমাদের জায়গা থেকে এই রিকোয়েস্টগুলো যত আসবে, আমরা কিন্তু তত সেটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করবো, এটাকে অন্যভাবে কিচ্ছুভাবে নেবো না আমরা, যে আমরা এই জায়গায় ট্রেনিং চাইছি, স্যার এই ডোমেনে ট্রেনিং হলে ভালো হয়, একটু কলেজ থেকে অর্গানাইজ করুন। আমরা যেগুলো করবো এখন, দেখো এখন তো ভার্চুয়ালি করতে হবে, এখন তো আমরা অফলাইনে করতে পারবো না। এবং তারপরে কথা যেটা হচ্ছে যে, দেখো তোমাদের হয়তো সেমিস্টার শেষ হতে হতে আর অফলাইন হলোই না, তাহলে কি হলো তোমাদের মানে শেখাটা অনেকটা কমে গেল না? তাই তোমরা যতখানি পারবে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে কথা বলে, যতখানি পারবে ট্রেনিং অর্গানাইজ করাও। সেই জায়গাগুলোকে বলো আমাকে, স্পেশাল ক্লাস যদি কিছু থাকে, স্পেশাল এরিয়া বলো, সাবজেক্টিভ যদি না ভালো লাগে, স্যার হ্যান্ডস অন এই জায়গাগুলো হলে ভালো হয়, সেগুলো নিয়ে কথা বলো। আমি বারবার বলছি, কোনো অসুবিধা নেই। তোমরা গ্রুপে আছো, গ্রুপে লেখো, সেই গ্রুপে আমি আছি, আমি দেখতে পাবো যে এই জায়গাতে ট্রেনিং চাইছো। ডিপার্টমেন্টের টিচাররা ম্যাডামরা তো সবসময় তোমাদের তোমাদের ঘরে হেল্প করেন, ঠিক আছে? তাই 1 মিনিট, একটা কল এসে গেছে। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। তোমার শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। তো আমার, তো লাস্টে যেটা পড়িয়েছিলাম আমি, অলরেডি প্রায় 10 to 12 মিনিটস অলরেডি লেফট, তার মধ্যে যতটুকু করা যায়। তো লাস্ট পড়িয়েছিলাম তোমাদেরকে, কি পড়িয়েছিলাম লাস্ট? অ্যাকচুয়েটার। লাস্ট পড়িয়েছিলাম অ্যাকচুয়েটার। ওকে। সো অ্যাকচুয়েটারের, আমার কথা শোনা যাচ্ছে কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো লাস্ট অ্যাকচুয়েটার যেটা পড়িয়েছিলাম, সিঙ্গেল অ্যাক্টিং পড়িয়েছিলাম, আর একটা হচ্ছে ডাবল অ্যাক্টিং পড়িয়েছিলাম। ডবল অ্যাক্টিং কি পড়িয়েছিলাম, ডবল অ্যাক্টিং পড়ানো হয়নি, তো ডবল অ্যাক্টিংটা আজকে পড়াবো। তো আমার পরে কার ক্লাস আছে? সৌভিক স্যারের তো সম্ভবত। ইয়েস আর নো? হ্যাঁ স্যার সুবিক স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। সৌভিক স্যারের ক্লাস আছে তো?
So double acting cylinder, acting cylinder or single acting cylinder মধ্যে basic difference টা কি? What is the basic difference of double acting and single acting cylinder? Anybody else? এখানে স্যার সিঙ্গেল অ্যাক্টিং এর ক্ষেত্রে মানে আমাদের যে হ্যালো বলো, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো বলো বলো, কে বলছো বলো। স্যার সিঙ্গেল অ্যাক্টিং এর ক্ষেত্রে আমাদের ডবল অ্যাক্টিং এর ক্ষেত্রে বেসিক্যালি রিভার্স আর ফরওয়ার্ড দুটো মোশনেই স্যার কাজ করতে পারে, আর সিঙ্গেল অ্যাক্টিং এর ক্ষেত্রে আমাদের একটা মোশনে কাজ করে। ওকে, সো ডবল অ্যাক্টিং সিলিন্ডার আর সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? ডবল অ্যাক্টিং সিলিন্ডারে আমি ততক্ষণ রেডি করি। ডবল অ্যাক্টিং সিলিন্ডারে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, একটু ভালো করে জানো, ডবল অ্যাক্টিং সিলিন্ডার হচ্ছে দুটো পোর্ট থাকে। ওকে, ডবল অ্যাক্টিং সিলিন্ডারে দুটো পোর্ট থাকে এবং দুটো পোর্টেই অ্যাজ ইউজুয়াল একটা হচ্ছে কি হয়, এন্ট্রি হয়, আর একটা হচ্ছে প্রত্যেকটা পোর্টেই exit, and that is the port. স্যার আপনার কথা কেটে যাচ্ছে স্যার। স্যার আপনার কথা ব্রেক হচ্ছে। So cap end port আর rod end, okay, so cap end port আর rod end port এর মধ্যে what is the basic difference? Cap end port, rod end port, এই দুটো পোর্ট আছে, এই দুটো পোর্টেই কিন্তু এন্ট্রি হয় এন্ড এক্সিট হয়। ওকে, দুটো পোর্টেই কিন্তু এন্ট্রি হয় আর এক্সিট হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো কিভাবে হয় কিভাবে হয় না সেটা আমি আস্তে আস্তে আসছি। সো কিভাবে, প্রথম কথা কিভাবে হয়, একটা হচ্ছে হেড। কথা খুব কেটে কেটে যাচ্ছে আপনার। হ্যালো স্যার, কথা কেটে যাচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার স্যার, আপনি হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার, আপনার শেয়ারিংটা বন্ধ করে দিন স্যার, শেয়ারিংটা বন্ধ মানে অন করার পরে কথাগুলো কেটে যায়। হ্যাঁ স্যার, আপনার হিয়ারিংটা অন করার পর কথাগুলো শোনা যাচ্ছে না। কথাগুলো শোনা যাচ্ছে না, শেয়ারিংটা বন্ধ করে দিন। আরেকবার দেখি, ট্রাই করি লাস্ট। তো স্যার যদি একটা আরেকটা হচ্ছে, কোনো ডিভাইস থাকে ওখান থেকে শেয়ার করতে পারেন, আর আর এক অন্য ডিভাইস থেকে আপনি ভয়েসটা করতে পারেন। দেখছি 1 মিনিট। এবার স্যার ঠিক আছে ভয়েস স্যার। নেটওয়ার্কের প্রবলেম হলে কিছু করার নেই, বুঝতে পারলে। তো ক্যাপ এন্ড পোর্ট আর একটা হচ্ছে রড এন্ড পোর্ট। আগের দিনই বলেছিলাম যে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে কি থাকে না, সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে বেসিক্যালি হোয়াট হ্যাপেন না, সিঙ্গেল অ্যাক্টিং শুধু সিলিন্ডারের ক্যাপ এন্ড ক্ষেত্রে পোর্টটাই থাকে, রড এন্ড পোর্টটা থাকে না। একটাই মাত্র থাকে, সেটা হচ্ছে ক্যাপ এন্ড পোর্ট। সেটা হচ্ছে কি না, যার মধ্যে আমি বলেছিলাম একটা থেকে ইনলেট হবে, মানে ইনলেট পোর্ট মানেটা কি, ইনলেট পোর্ট মানেই হচ্ছে সেখানে হচ্ছে পাম্প পোর্ট। পাম্প থেকেই আমরা পাঠাবো যে কোনো লিকুইড, অথবা দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য অয়েল অলসো অর আদার্স হাই ভিসকাস ফ্লুইড অলসো। তো আমরা সেখান থেকে ঢোকাবো। এবার ওইখান থেকে ওর পাশেই, ঠিক ওর আগের দিনের যে ছবিটা আমি অলরেডি দেখিয়েছিলাম, দেখা যাচ্ছে কিনা দেখো, এই যে ছবিটা দেখা যাচ্ছে, ইয়েস অর নো? দেখা যাচ্ছে ছবিটা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, তো দিস ইজ দ্য cap end port. Okay, this is the cap end port, this is the cap end port, and this is the rod end port. But in double acting cylinder what happened, this is the cap end port and this is the port where this is the another port, this is the another port for double acting cylinder, not single acting cylinder. Here is inlet port and here also a outlet port. On the other hand side, there is also particular this figure shows this is the rod end port. In this rod end port what happened, in this rod end port there is a entry point as well as exit point. What happened actually,
কি ঘটনাটা ঘটছে না, beside this rod and port, particular when the rod and port is applied in this for double acting cylinder, there is no spring. Particular in single acting cylinder, this spring rod retracts the rod or piston rod. ওকে, কারণ কি যখন সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে, এটা অয়েল প্রেসারাইজ করছে, অয়েল প্রেসার করলে কি হবে, এই যে পিস্টন আছে এই পিস্টনটা কি হবে, এক্সটেন্ড হবে। দিস ইজ দ্য এক্সটেন্ড স্ট্রোক, কারণ হাই প্রেসার লিকুইড অলরেডি ক্রিয়েটস প্রেসার ইনসাইড দিস। কথা কেটে যাচ্ছে আপনার মাঝে মাঝে। এক্সটেন্ড সবার ক্ষেত্রে কি তাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। Piston extends. So on the other hand, what happened? This piston is obsolete for double acting cylinder. Why? Because this pressure when creates through this entry point or inlet point, this high pressure liquid creates the force, particular that side, that is the cap end side. On the other hand, in this position, and in respect of double acting cylinder, this is space where oil as well as other fluid, that is the continuous process. So for this reason, already there is a oil inside this section. When particular that position creates, this is the position, suppose this is the position. So in respect of double acting cylinder, this spring is obsolete, but in this position, what happened? In this position, some oil also remains. Okay, so these oils, when the pressurized fuel creates pressure, so extends, as well as this oil just exit to the reservoir or to the tank. Okay, so and on the other hand, what happened? On the other hand, same things on the inlet single acting cylinder as well as double acting cylinder. Only what is the basic difference? On the double acting cylinder there is a 2-port, and single acting cylinder there is a 1-port. That means 1-port means that is the one side, that is the cap end port. Same thing. This is the figure where tie rod, this is the tie rod, this is the tie rod, this is the tie rod, 4 side tie rod touched with in between rod end side. This is end side. Why rod end side? This is the rod, কারণ এইটা হচ্ছে রড, এইটা রড আছে এবং রডের সামনে দিস ইজ দ্য পুশ মানে এটা থেকে পুশ করতে হয়, ঠেলা দিতে হয়। সো ফর দিস রিজন রড ইজ অ্যাটাচড through this point, through this side. So this is the rod end side and this is the cap end side. So rod end side and cap end side is between the tightened by the tie rod. দেখো একটু ভালো করে ফলো করলে দেখবে দিস ইজ দ্য টাই রড, 4 সাইডে 4টে দিকে কিন্তু টাই রডটা আছে। এবার একই রকম ভাবে ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে সেম। এরপর এখানে একটু বলে রাখি যে বুশ, এইখানে একটা বুশ দেওয়া থাকে। why bush is required? Because when the rod is to and fro inside the cylinder, when the rod is to and fro যাতায়াত করে inside the cylinder, at that time what happen? There are something wear and tear inside the cylinder. So if the cost of the cylinder is too much high, so for this reason if we change the cylinder, so it will loss of the company as well as the time consuming. So for this reason what happened? We enter particular through this point
there is a boost. Okay, so boost, if the already wear and tear happens, if the boost and if the tear wear and tear inside the boost, so we easily exchange the boost, and boost is something, boost cost of the boost is very less, depending on the cylinder. So for this reason, what happened, we attached particular this side boost. Okay, and one another things, what do you know that? Another things, what do you know that? Yes or no? Another things, anybody else? Here there is no vent hole. There is no vent hole, particular double acting cylinder. But single হ্যাঁ acting স্যার, single acting ডবল অ্যাক্টিং এ তো cylinder, ভেন্ট হোল থাকবে না, সিঙ্গেল অ্যাক্টিং একটা ভেন্ট থাকবে, না হলে yes, no vent, মানে no vent hole. ব্যাকওয়ার্ড Because স্ট্রোকের there যখন are two ports. Because there are এয়ারটা two না বার ports. করলে তো স্ট্রোকটা কমপ্লিট হবে। Yes. So there, respect of double acting cylinder, there is no vent hole inside the which side? Rod end side এ কোনো কিন্তু ভেন হোল থাকবে না, বাট ইনসাইড পার্টিকুলার দ্যাট সাইড ইজ দ্য, এবং এই ক্যাপ এন্ড পোর্ট বেসিক্যালি ডাবল অ্যাক্টিং সিলিন্ডার and cylinder are more or less same working function. Particular, what happen? Particular, এই যে অ্যাপ্লিকেশন আছে, এর যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, জানি এটা কেন আসছে, তো আগে বলেছিলাম, দেখবে খেয়াল আছে কিনা জানি না। সো পার্টিকুলার দ্যাট সাইড, এখানে হচ্ছে কি হয় না, ক্যাপ এন্ড পোর্ট এবং রড এন্ড পোর্ট একটা শুধু এখান থেকেই শুধু যাবে ফর সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, এখান থেকেই শুধু প্রেসারাইজ করবে, এটা কিন্তু একদম আসবে, এক্সটেন্ড হওয়ার পরে আবার এই যে স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিংটা কিন্তু একে কি করবে না, আবার তাকে এই জায়গাতে ফিরে সাহায্য করবে। ফর দিস রিজন স্প্রিং ইজ অ্যাটাচড। বোঝা গেল কি বললাম? বাট ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে যেহেতু দুটো পোর্ট আছে এবং দুটো পোর্ট দিয়েই কি হয় না, এন্ট্রি হয় এক্সিট হয়, for this reason there is no spring is required. But in this side, that is the cap end side as well as rod end side, both entry point and exit point are happen. We create an animation, we will show you how to operate and how to work in industry or various types of earth movers, how the double acting cylinder works. Okay. So today there is no time. So next day we will show various types of fittings as well as pipe, as well as hose, and another things, that means accumulator, gasket, seal, different types of seal. This is the very important things for hydraulic system as well as pneumatic system also. So another thing, just I forgot, and there is another things, just I recap you or recall you in previous day also. There is a seal also. Why seal is required, particular that position? Why? Anybody else? লিকেজ না হওয়ার জন্য। To prevent leakage. Very good. To prevent leakage. If leakage happen, what happen? If leakage happen or if leakage occurs,
So what happened? What can we do? আমরা And যে what is the কম্প্রেশন performance of the স্ট্রোক cylinder? কমপ্লিট করতে পারবো না স্যার, প্রেসার লেস কমে যাবে। প্রেসার কমে যাবে, এক্স্যাক্টলি, নট স্ট্রোক কমপ্লিট হবে না, স্ট্রোক করবে, স্ট্রোক করতে পারবে, কিন্তু আমাদের যে রিকোয়ার প্রেসার সেই প্রেসারটা আমরা পাবো না। অ্যাজ ওয়েল অ্যাজ আর একটা কি বলতো, আর একটা বেসিক ফাংশন আছে, কেউ বলতে পারবে? একদম বেসিক ফাংশন বলো দেখি, এখানে কেউ লিকেজের বলতে জন্য পারবে কিনা? নো নো, স্যার, কোশ্চেনটা রিপিট করুন স্যার, কোশ্চেনটা রিপিট করুন স্যার। কোশ্চেনটা হচ্ছে এই যে সিলের একটা ফাংশন টু প্রিভেন্ট লিকেজ, আমরা তার জন্য কি পাচ্ছি না, না আমাদের রিকোয়ার প্রেসার পাচ্ছি না, আমাদের যেটা প্রেসারটা দরকার হয় সেই প্রেসারটা আমরা কিন্তু পাচ্ছি না। ওকে, সো অ্যানাদার থিংস আর একটা কি জিনিস আমরা পাই না, সেটা আমাকে বল। ডাস্ট পার্টিকেল যাতে না ওর মধ্যে ঢুকতে পারে, যার জন্য সিলটা ইউজ করা হয়। Dust particle, only dust particle, there is no function of the dust particle because all are closed. এটা কি অটো লুব্রিকেশনের জন্য ওর মধ্যে হ্যাঁ কি বলো? লুব্রিকেটিং কিছু মেশানো থাকে? নো, লুব্রিকেটিং তো অলরেডি একটা সিল, তো আমরা সিল কেন দিচ্ছি, সেখানে তো অলরেডি লুব্রিকেটিং প্রিভেন্ট লিকেজ, মানে আমাদের যে অয়েল যে প্রেসারাইজ হবে সেই প্রেসারটাকে লিকেজ না, লুব্রিকেটিং এর কোনো ফাংশন নেই। ফিটিংটা কি ভালো মতন হবে? Obviously, that is the point. Good fittings, বুঝতে পারলে? গুড ফিটিংস, কারণ এই যে স্প্রিং গুলো আছে দেখতে পাচ্ছ নিচে যে ছবিটাতে, এই যে স্প্রিংটা কি তাহলে এখানে আমার একটা হচ্ছে, তোমাকে কি বললাম, আমার লিকেজটাকে প্রুভ করতে হবে। তাহলে লিক যদি প্রুভ না হয়, যদি লিকেজ হয়, তাহলে ইনসাইড দ্য সিলিন্ডার there is a spring also. This spring, what happened, this spring not properly work, as a কারণ কি, একটা লিকুইড অলরেডি একটা মানে ওখানে ডিসচার্জ হচ্ছে, এবং ডিসচার্জ হওয়ার জন্য স্প্রিং এর সঙ্গে লিকুইডের ওখানে তো একদম নর্মাল লিকুইড নয়, হাই ভিসকাস ফ্লুইড, that means that is the oil also. So there is a key, there is a friction generates between the two layers. That means one is the oil as well as spring. এই স্প্রিং এবং অয়েলের মধ্যে একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে, একটা রেজিস্ট্যান্স বাধা পাবে, সেই জন্য আমরা ওইখানে সিল দিয়ে প্রপারলি লিকটাকে প্রুভ করব। কি বললাম বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Okay, so today is very harassed, you and me also, so sorry for that. Tomorrow, or that means after that when the class is scheduled class, that means Friday, your exam probably 22, 23, 24 you are getting also? হ্যাঁ স্যার। Yes sir. Already routine published also? Yes sir. Yes, okay. So that before internal examination, I have already discussed the various types of accessories also. Okay, so it will be better for your semester as well as internal examination also. Okay, so next day, today is the 15th, and after that my class is Wednesday. So if I get a chance to discuss, then I will obviously discuss about this all topics as well as internal syllabus also. Okay, so today thank you all of you for patience,
ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, এর পরের ক্লাসটা তোমরা করো। ওকে স্যার। ওকে, আমি চট করে স্টার্ট করে দেবো না একটা ব্রেক দেবো? হ্যালো, হ্যাঁ স্যার, শুরু করে দিন। শুরু করে দিচ্ছি তাহলে। আমাদের 3টে থেকে আবার মিটিংও আছে, শুরু করে দিচ্ছি। সৌমেন আছো? সৌমেন আগের দিন কিছু কোয়েরি করছিল। যাই হোক, আমি শুরু করছি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, কটার ওকে, জয়েন? কটার জয়েন্ট আমাদের কিছুটা হয়ে গিয়েছিল তাই তো? এই স্লাইডের এই অবধি মনে হয় হয়ে গেছিল তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এখান থেকে করাবো, যদিও জিনিসগুলো তোমরা জানো। আমি স্টার্ট করছি তাহলে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এখানে টপিকটা দেখো, তারপর আমি মেন ফিগারে একবার যাব যাতে তোমাদের সুবিধা হয়। বলছে ফেলিওর অফ দ্য সকেট কলার ইন ক্রাশিং। সকেট কলার, তাহলে চলো ছবিটা থেকে দেখে আসি সকেট কলারটা কোথায় ছিল। ডান দিকে দেখতে পাচ্ছ সকেট কলার, যেটা D4 বলছে স্যার। ডায়ামিটার, বুঝতে পেরেছো? হ্যাঁ আর সকেট কোনটা? বাদিকে দেখো, অর্থাৎ আমরা যে দিকটার দিকে তাকিয়ে আছি হাফ সেকশনাল ফ্রন্ট ভিউ, বাদিকটা সকেট, ডান দিকে দেখতে পাচ্ছি সকেট কলার, আর মাঝখানে স্পাইগট তো আছেই। স্পাইগটটা সকেটের মধ্যে ঢুকে থাকবে, সকেট সকেট হ্যাঁ কলারের হ্যাঁ হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা এই ছবিটা থেকে একটু বুঝতে হবে। এই যে, দিয়ে আমরা ঠিক আছে, ওটাকে কটার পিন দিয়ে আটকে দেবো, দিলেই। আটকে দেবো। কিন্তু জিনিসটা রিজিড কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, ফ্লেক্সিবল নয়, যেটা নাকেলের ক্ষেত্রে হয় বলেছিলাম। ফ্লেক্সিবলটা হচ্ছে নাকেলের ক্ষেত্রে, এতে রিজিডই থাকবে, এতে কোনো ফ্লেক্সিবিলিটি একদম নেই। একদম একদম। দেখো ক্রাশিংটা, আরেকটা ক্রাশিং আমরা করেছিলাম কিসের? না স্পাইগাটের অ্যাক্রস দা স্লট বা কটার পিন, রাইট? সেখানে বোতলের এক্সাম্পলটা দিয়েছিলাম, খাওয়ার জলের বোতল গ্রিপ করার সময় আমরা কিভাবে ওটাকে দমড়ে দিই। ক্রাশিং এর বাংলাটা একদম গোদা বাংলা হচ্ছে ওই দমড়ানো, তাই না? তো এই ক্ষেত্রে মুছিয়ে দেয়া। মুচড়ে দেওয়া। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সকেট কলার। কলারের ভেতরে কি আছে দেখো, একটা D4 আর একটা D2। D2টা কার ছিল? D2টা আর হচ্ছে আরেকবার যাবো স্পাইগটের। ফিগারে। ভেরি গুড, তাহলে আর যাওয়ার দরকার নেই। তো সেখান থেকে কি হচ্ছে দেখো, D4 মাইনাস D2, সেটা যেখানে বেস করে আছে, যেখানে সাপোর্ট করা আছে, সেখান থেকে মাইনাস দিলাম, মানে সেম হ্যাঁ, জিনিস। দিলে ওটা তো ওর থিকনেসটা পেয়ে যাবো। একদম ঠিক, একদম, মানে উইকেট, ক্রিকেটের উইকেটের সামনে থেকে না গিয়ে সাইড থেকে দেখছি, তা থিকনেসটা পাবো, তাই তো? হ্যাঁ তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হলো। এখানে কিন্তু আমি একটু বারবার বলছি যে তোমরা হয়তো যে স্টাডি মেটেরিয়ালটা থেকে করেছো সেখানে D4টা হয়তো ক্যাপিটাল ডি পেয়েছো, এখানে D4 আছে, সেটা নিয়ে কিন্তু গুলিয়ে ফেলো না, লজিকটা বোঝো। আর টু ডি ভিউটাও আছে, সেটা দেখে দেখে নিতে পারো। ওকে, ওকে। এখানে লজিকটা বোঝো, আমরা ক্যালকুলেশন অঙ্ক নিয়েও একটু আলোচনা করব। এটা কি হচ্ছে? শিয়ারিং। আমার দুপাশে ডান দিকে ছিল সি, লিনিয়ার মেজারমেন্ট বা দৈর্ঘ্যটা, আর বাদিকে ছিল কি এ। যদি দেখতে চাও আমি কি যাব একবার, না মনে আছে? একবার চলো দেখে আসি ছবিটা।
এই যে সি, পিন থেকে স্পাইগটটা কত দূর প্রশস্ত আছে, এক্সপ্যান্ড আছে, ওকে। আর আচ্ছা। বাদিকে আছে কি এ, ওকে। হ্যাঁ তাহলে এখানে সিমিলারলি ডাবল শেয়ার হচ্ছে। ডাবল শেয়ার কেন হচ্ছে? অ্যাক্সিসের রেসপেক্টে দুটো ইফেক্টিভ আমরা জোন পাচ্ছি বা দুটো লেয়ার পাচ্ছি, তাই ডাবল শেয়ার। বাকি জিনিসগুলো বোঝানো আছে, আমি ছবির সঙ্গে তাল মিলিয়ে বলছি, আর যেহেতু রিপিট হচ্ছে তাই ডিটেলে যাচ্ছি না। তোমরা বুঝতে পারছো তো এমনি? হ্যাঁ স্যার। হুম। এখানে সিমিলারলি এ বের করছে, ডাবল শেয়ার হচ্ছে এ ইন্টু ডি টু, ডি টু হচ্ছে স্পাইগাটের ডায়ামিটার, এখান থেকে এটা বেরিয়ে যাবে। এই জায়গাটা একটু দেখো, এই টপিকটা একটু নতুন বা আগে বলা হয়েছে কিন্তু এত সুন্দর ছবি ছিল না। ফেলিওর অফ দ্য স্পাইগট কলার ইন ক্রাশিং, স্পাইগটের কলারটা ইন ক্রাশিং, D3 আর D2 দেখাচ্ছে। আমি আরেকবার ছবিটায় যাব। স্পাইগট কলার কোনটা? আমি হলুদ সাইন দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ ডিটা স্যার, স্মল ডি, D3 টা, D3 স্পাইগটের উপর দিয়ে একটা ক্যাপ পরা আছে, দেখো সকেট কলারের মানে থেকে ছোট, ওই পর্যন্তই ও গিয়ে আটকে যাবে, ওর বেশি ও যেতে পারবে না। ওটাকে আটকে দেওয়ার জন্য ঢাকনার মতনই তো কাজ করবে, আটকে দিচ্ছে ওটা। হ্যাঁ স্যার, মানে ওটা নির্ধারক, ওই ওর বেশি ও যেতে পারবে না। স্যার যেতে উইডথটা পারবে না কত এবং স্যার? খুলে ওটা যাওয়া। L1 দিয়েছে স্পাইগট কোনটা কলার, গো? যেটা স্যার স্পাইগট কলার স্যার D3 উপরে থিকনেস, লেখা। থিকনেস হ্যাঁ স্যার, তলায় স্যার ওটা D3, T1। হ্যাঁ T1, T1 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে ওটার থিকনেস আর কি, যে ক্যাপটা তুমি পরিয়েছো বা কলার পরিয়েছো তার থিকনেসটা, ওকে। তাহলে D3 আমরা বুঝতে পারলাম, D2 ও বুঝতে পারলাম। π/4 D কিউব স্কোয়ার মাইনাস D2 স্কোয়ার ইন্টু সিগমা সি। এই ব্যাপারটা কি হলো? এখানে থিকনেস তো এলো না। এখানে এই ব্যাপারটা যে যে আমি যে কলারটা পেলাম সেই জন্য হুম। হচ্ছে ডিকিউটা নিয়েছি কলারের জন্য, সেখান থেকে মাইনাস দিয়েছি, মানে ওই যে না, আমি স্পাইগটের যে ডায়ামিটারটা। অ্যাক্রস দ্য স্লট বা কটার পিন যখন করছিলাম তখন গ্রিপ করছিলাম কটার পিনটাকে। তাহলে আমি ক্রাশিংটা করছি কি ভার্টিক্যালি, রোটেশনটা ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছিল, তাই তো? হ্যাঁ মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছিল, তার রেসপেক্টে যদি তুমি দেখো তাই তার থিকনেসটা পাচ্ছিলে। এখানে দেখো যে 3D ভিউটা আছে সেটা একটা সিলিন্ড্রিক্যাল জব, এবং যেভাবে আছে তুমি ওকে ঘোরাবে কি করে? ডায়ামিটার ওয়াইজ গ্রিপ করবে তো, যেভাবে ও শুয়ে আছে ডায়ামিটার ওয়াইজ তো গ্রিপ করবে। তাহলে যেই ডায়ামিটারের সাপেক্ষে তুমি ক্রাশিং করছো ওটা তো একটা আউটার ডায়ামিটার, ভেতরে একটা ইনার ডায়ামিটার, রাইট? বুঝতে পারলে? ক্লিয়ার অর নট? আরেকবার বলছি, আরেকবার বলুন 3D হ্যাঁ 3D ভিউটা দেখতে পাচ্ছ? ধরো যেই জলের বোতলটা তোমরা ভার্টিক্যালি রেখে ক্রাশ করছিলে এতক্ষণ, মানে তোমার স্পাইগটের ক্রাশ করানো হবে। এক্স্যাক্টলি সন্দীপন, একদম ঠিক কথা। কেন শুয়ে ক্রাশ করছি? কারণ ওর লোকেশনটাই তো তাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি। বোঝা গেছে? তুমি যেই সেকশনেই ধরো, তোমাকে কলারটার রেসপেক্টে যদি এটা তুমি তো স্যার ধরো, X সেকশনে স্যার, মানে একদম ঠিক, সেটা রেসপেক্টে একটা ঘূর্ণন দিচ্ছ, তাই না? একটা টুইস্ট করছো, একটা ক্রাশিং ইনডিউস করছো। ক্লিয়ার হলো? এটাও তো স্যার মাঝখানে পড়ছে কি, মানে ওটা যেরকম ভার্টিক্যালি মাঝখানে এখানে ছিল। এখানে তুমি মাঝখানে পড়ার জায়গাটা নেই, এখানে তুমি যে কোনো সেকশনেই যদি ধরো, যে কোনো সেকশনে ধরতে পারো তো, যেহেতু হরাইজন্টালি আছে, কারণ তোমার বেসটা ধরো ফ্লোরের সঙ্গেই লেগে আছে, তাই না? সাপোর্ট তো পেয়েই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোঝা গেল কি গেল না? ঠিক ঠিক। আর ভার্টিক্যালি যদি তুমি কোনো বোতলকে রেখে তুমি ক্রাশিং করো, তাহলে তুমি তুলে নিয়ে করো, তোমার মেকানিজম খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এই গল্পগুলো মাথায় ঢুকিয়ে রাখলে এরিয়াটা গন্ডগোল হবে না। নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা দেখো, এটা একটা সোজা জিনিস, বলছে ফেলিওর অফ দ্য স্পাইগট কলার ইন শেয়ারিং। ফেলিওরটা যেটা হচ্ছে, হ্যাঁ, এখানে কোনো অ্যাক্সেসের স্পাইগট কলারটার বলেছে,
ওকে, পাই D1 ইন্টু টি। এটা কেন হচ্ছে? কারণ যখন তুমি স্পাইগাট কলারটার শেয়ারিং হচ্ছে, যেই জোনটা আছে দেখো, ও D3 এখানে পাই দেখাচ্ছে। D2 দিয়েছে, ওটা তো হ্যাঁ D3 ছিল। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে, তুমি একটা জিনিস দেখো, যেটা সলিড আছে না সেটা কি আছে D2, আর হ্যাঁ, যেটা সেটাই D2 সন্দীপন আছে। আমাকে কোশ্চেন করলো T1। এবার শেয়ারিং জোনটা কোনটা হবে, কোনটা শিফট করবে? সলিডটাই শিফট করবে তো, D2টা শিফট করে যাবে। D2 শিফট করবে। তোমার এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, হলো সেকশন দেবে না, মানে যেখানে নিরেট আছে, যেখানে সলিড পার্টিকেল আছে সেখানে হ্যাচ লাইন দেবে, তার রেসপেক্টে এটা হবে। এটা কি করছে, একটা গার্ডার, বোঝো গার্ডার, যে রাবার ব্যান্ড গুলো দিয়ে ধরো হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, প্লাস্টিক হ্যাঁ, টাস্টিক স্যার, বাঁধি না, সেটা তো স্যার। একটা সার্কুলার। তাকে যদি একটা পয়েন্ট থেকে কেটে দাও, দিলে কি হচ্ছে, টান টান করে একটা রেক্ট্যাঙ্গেল ধরা যেতে পারে, যার উইডথটা একদম ছোট। সেই উইডথটা হচ্ছে গার্ডারটার থিকনেস, আর লম্বাটা কি হলো, পাই ডি। হ্যাঁ, বাংলায় পরিধি, ইংরেজিতে বলে কি বলবো, সার্কামফারেন্স বলো। সার্কামফারেন্স। ভেরি গুড। তাহলে যদি তাই হয়, তাহলে পাই D2 ইন্টু T1, এটা হচ্ছে তার এরিয়া, হলো লম্ব ইন্টু ভূমি বা লেন্থ ইন্টু উইথ। ওকে, আওয়াজ হ্যাঁ, আসছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার D2 ইন্টু টি, তাই তো স্যার, মানে পাই ইন্টু D2, হ্যাঁ, যেটা সলিড পার্ট থাকবে তার রেসপেক্টেই হচ্ছে। তার সঙ্গে টাও আছে তো স্যার? হ্যাঁ, শেয়ার মানেই টাউ, হ্যাঁ, স্যার, তোমরা যেটাকে এফএস দিয়ে বা সিগমা এস দিয়েও রিপ্রেজেন্ট করেছো। মানে আমরা যে ওকে, অংশটা থেকে শেয়ার হবে আমি সেই সলিড অংশটাই নেব, এক্সট্রা হ্যাঁ হ্যাঁ, এটা নেব না। ক্যাপটা তো তুমি ফিক্সড রাখার জন্যই করেছো, তো শিফট হবে কোনটা, যেটা স্পাইগাট সলিডটাই এরিয়া। ঠিক। একদম একদম। দেখো কালকে সৌমেন বলেছিল, তাই বুঝতেই পারছো, এটা হাতে লিখে আমি একটা দিয়েছি, যাতে অসুবিধে কিছু না হয়। মানে কোনো স্লাইডে আমি দেখছিলাম কোনো পয়েন্টটা ক্লিয়ার আছে তো অন্য পয়েন্ট নেই, তাই আমি একটা চেষ্টা করেছি যাতে তোমরা মোটামুটি কি বোঝা যাচ্ছে জিনিসটা। আমি একটু জুম যদি করি এবার, এটা হচ্ছে কটারের বেন্ডিংটা, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যালো স্যার আরেকবার একটুখানি বলুন। এই যে যে ছবিটা আমি দেখাচ্ছি না, ফেলিওর অফ দ্য কটার ইন বেন্ডিং, হ্যাঁ স্যার, হ্যাঁ লেখাগুলো বোঝা যাচ্ছে? আমি একটা পেজের মধ্যে সমস্ত ডিটেল দিয়েছি, যাতে বেন্ডিং আমরা চেক করছিলাম না, বেন্ডিং স্ট্রেস স্যার দিয়ে। একটু আচ্ছা আচ্ছা আর সেটা পরে আমি নেটওয়ার্কের জন্য ঠিক একটু করে হেজি আছে। এবার দেখো তো, মানে কাজ চলে যাবে, পরে নয় ভালো করে আরেকবার আমি দিয়ে দেবো গুগল ক্লাসরুমে। আপাতত কাজ চলে যাবে। আমি একটা ট্রায়াঙ্গেল দেখিয়েছি, দেখো একদম টপে, টপ কর্নারের বাদিকে, লেফট টপ কর্নারে, হ্যাঁ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখিয়েছি, রাইট? তার ABC টা হ্যাঁ, কি স্যার। দেখতে পাচ্ছো? দেখো তো, হ্যাঁ, দেখা যাচ্ছে এবিসি। AB টা হচ্ছে হাইট, BC হচ্ছে বেস, আর AC টা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে সিজিটা কোথায়, সেন্ট্রয়েডটা কোথায় থাকবে আমি দেখিয়েছি G পয়েন্টে। এবার ভার্টিক্যাল লাইন বা AB বা হাইটটাকে যদি তুমি কনসিডার করো, তাহলে বেস থেকে এর দূরত্ব হয় 1/3 H, 1/3। অর্থাৎ, হ্যাঁ স্যার, আর ভার্টেক্স থেকে বা শীর্ষবিন্দু থেকে হয় 2/3 of H। 2/3। ক্লিয়ার? এটা আমাদের এখানে লাগবে। এইবার যদি কটার পিনটায় চলে এসো, একটা দিকে আমি ভার্টিক্যাল লাইন দেখিয়েছি, একটা দিকে আমি টেপার লাইন দেখিয়েছি। যেখানে ভার্টিক্যাল লাইন থাকবে সেখানে আমাদের ইউডিএল কাজ করছে অ্যাজুম করব, আর যেখানে তোমার টেপার লাইন আছে সেখানে ইউভিএল কাজ করছে আমরা অ্যাজুম করব। ঠিক তো? হ্যালো, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ। একটু মাঝে মধ্যে বলবে, কারণ নেটওয়ার্কের জন্য অনেক সময় শোনা যায় না। আচ্ছা, যাই হোক, এইবার দেখো বাদিকে যে ইউডিএলটা কাজ করছে সেটা D2 জায়গা জুড়ে কাজ করছে, অর্থাৎ স্পাইগটের ডায়ামিটারটা জুড়ে কাজ করছে। ওকে, হ্যাঁ স্যার। আর ডান দিকের দেখো ইউভিএলটা যে টোটাল কাজ করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে ডায়ামিটার, অর্থাৎ স্পাইগট কলারের ওপর কাজ করছে, মানে টোটাল লেন্থটা নিয়ে। আমরা এটা ধরে নিতে পারি একটা D2 একটা D4 হয়ে গেল।
আমি পয়েন্ট হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ওয়াইজ যাচ্ছি, কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে। কটারটার একদম সেন্ট্রাল লাইন বরাবর আমি উইথ ধরলাম বি, যেটা কিনা তোমাদের যে কোনো ফিগারে থাকে। আরেকটা জিনিস দেখো, ইউভিএলটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু ইউডিএল শুরু হচ্ছে। ইউভিএলটা ডান দিকে যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকেই ইউডিএলটা শুরু হচ্ছে। ট্রায়াঙ্গেলের হ্যাঁ বেসটা যেখান থেকে সেখান থেকেই ইউডিএলটা স্টার্ট হচ্ছে। এটা খুব সাংঘাতিক পয়েন্ট। এবার সিমেট্রিক ওয়াইজ অ্যাক্সিস লাইনের ওপরে p/2 আছে, নিচে p/2 আছে। এটা তোমরা আগের দিন তোমরা নিজেরাই বলেছো। ওকে, এইবার দেখো এম ম্যাক্স অর্থাৎ বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমরা যে দুটো অর্থাৎ ইউডিএল যে বেন্ডিং মোমেন্ট দেবে এবং ইউভিএল যে বেন্ডিং মোমেন্ট দেবে তার যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এম ম্যাক্স, তাই তো? কোনো আপত্তি নেই তো? আরেকবার বলুন স্যার। হ্যাঁ, আমার এখানে লোড আছে দুটো, একটা হচ্ছে ইউডিএল, একটা ইউভিএল। ইউডিএলও সেন্ট্রাল লাইনের ওপরে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ওপরে সেন্ট্রাল লাইনের একটা মোমেন্ট ক্রিয়েট করছে, ইউভিএলও একটা মোমেন্ট ক্রিয়েট করছে। এই দুজনের মোমেন্টটা সাম আপ করে প্লাস অর মাইনাস করে, সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দেখে আমরা প্লাস অর মাইনাস করেই তো আমরা এম ম্যাক্সটা পাবো। এখানে আমি বলছি M1 মানে হচ্ছে ইউভিএল থেকে যে মোমেন্টটা পাচ্ছি, M2 বলছে ইউডিএল থেকে যে মোমেন্টটা পাচ্ছি। তাহলে এম ম্যাক্স ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2, রাইট? হ্যাঁ স্যার। ওকে, তাহলে M1 কি বললাম? মোমেন্ট কার জন্য? না ইউভিএল এর জন্য। তাহলে মোমেন্ট মানে আমি জানি লোড ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, রাইট? তাহলে লোড কি আছে? যে কোনো একটা সাইডে ধরবো, আপার পোর্শন আর বটম পোর্শন। তো আমি আপার পোর্শনটাই যদি ধরি, লোড এখানে কি আছে? p/2, ইউভিএল এর ক্যালকুলেশন করছি, রাইট? হ্যাঁ স্যার, রাইট সাইড। p/2, হ্যাঁ রাইট সাইডে। এবার আমার ডিস্টেন্সটা দেখো, সেন্টার ওপরে লাইন যে থেকে যে ডিসটেন্সটা। সেন্ট্রাল লাইন, ভেরি গুড, সেন্ট্রাল লাইন থেকে যে ডিস্টেন্সটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইউভিএলটা যেভাবে কাজ করছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, সেন্ট্রাল লাইন থেকে একদম ইউভিএল এর শীর্ষবিন্দু বা ভার্টেক্স অবধি ডিস্টেন্সটা কত? টোটাল একদম বটম থেকে একদম টপ অবধি ডিস্টেন্স হচ্ছে d4। হ্যাঁ d4। d4। আর দেখো সেন্ট্রাল লাইন থেকে d4/2। ইউভিএল, আচ্ছা তুমি যখন 2 বললে তাহলে 2 দিয়েই বলি। তাহলে আমরা এক পাশেরটা যখন নেব, সেন্ট্রাল লাইন থেকে তোমার ওপরের যে ট্রায়াঙ্গেলটা ইউভিএল এ দেখছো তার শীর্ষবিন্দু বা ভার্টেক্স অফ দি ডিস্টেন্স হচ্ছে d4/2, রাইট? হ্যাঁ। কিন্তু তাহলে আমি যদি বলি ইউভিএল এর ট্রায়াঙ্গেলের যে পারপেন্ডিকুলার যে হাইটটা রয়েছে তার ভ্যালুটা কত? এই d4/2 মাইনাস d2/2, কারণ সেন্ট্রাল লাইন থেকে এই ট্রায়াঙ্গেলের বেস অবধি যে গ্যাপটা রয়েছে সেটা d2/2। দেখো বুঝে নাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ d2/2, যেটা আমরা স্পাইগট যেটা আমরা এর মধ্যে ঢোকাচ্ছি। না, ঢোকাচ্ছির থেকেও বড় কথা, যদি তুমি এই লোডগুলো নিয়ে দেখো তাহলে তোমার ওই ইউডিএল এর হাফটা বাদ যাবে, তো সেটা তো গ্যাপ রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি এখন ওর যে ডায়ামিটার থাকছে সেই ডায়ামিটারের হাফটাই হবে, হাফটাই বাদ মানে চলে যাবে, d2 হাফ। d2 হাফটা বাদ চলে যাবে। তাহলে আমার কাছে টোটাল তোমার যে হাইটটা রইলো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, সেটা কত পেলাম? d4 মাইনাস d2/2, d4 মাইনাস d2/2, ঠিক বলছি কিনা? হ্যাঁ ট্রায়াঙ্গেলের হাইটটা পেলাম, যেটা কিনা এবি বলে আমি সাইডে এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম। এবার আমি কি বলছি, তার সেন্ট্রয়েডটা কোথায় থাকে? বেস থেকে 1/3 দূরে, হাইটের 1/3, হ্যাঁ তাই তো? 2/3। তাহলে হাইটটা কত পেয়েছিলাম? d4 মাইনাস d2/2, তার 1/3 মানে 1/3 অফ দ্যাট, 1/3 অফ d4 মাইনাস d2/2,
বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা বেস থেকে সেন্ট্রয়েড অবধি পেলাম। হ্যাঁ। সন্দীপন চুপ করে গেল, সন্দীপন বা বাকিরা? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে আমরা হাইটটা পেলাম, হুম, সিজিটা আমরা কোথায় পাচ্ছি সেই জিনিসটাই, মানে ফর্মুলাটা সেই আপাতত 1/3 হাইটের করে বের ওয়ান করে থার্ড নিলাম। দিয়েই সেই হাইটটা বের করে হ্যাঁ, নিই। এবার সিজি থেকে সেন্টার লাইনে আসতে হবে তো। আমি হ্যাঁ সিজি থেকে বেস অবধি এসেছি, তো বেস থেকে সেন্ট্রাল লাইন অবধি ডিস্টেন্স কত? d2/2। হ্যাঁ আমি আপাতত ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড থেকে বেস অবধি এসেছি, এবার বেস থেকে সেন্ট্রাল লাইন অবধি আসবো। সেন্ট্রাল লাইন অবধি ডিস্টেন্স কত? d2/2। হ্যাঁ, d2/2 তাহলে এটা টোটাল যোগ করে দিলাম। সেন্ট্রয়েড যোগ করে দিলাম। সেন্ট্রয়েড থেকে সেন্ট্রাল লাইন অফ দ্য ডিস্টেন্স কি হবে? 1/3 অফ d4 মাইনাস d2/2 প্লাস d2/2। এটা কার হলো? ইউভিএল এর জন্য মোমেন্ট, যেটার নাম আমরা দিয়েছি m1। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, m1 নিয়ে? না স্যার। না স্যার। ওকে, আমার কথা একটু বুঝতে না পারলে বলবে, ভীষণ সর্দি হয়েছে, নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার m2 এর জন্য চলে আসি। m2টা কি বলেছিলাম? ইউডিএল এর মোমেন্টটা। অবভিয়াসলি লোড চলে আসলো p/2। হ্যাঁ সেম লোড। p/2। হ্যাঁ, সেন্ট্রাল লাইন থেকে ওপরের পোর্শনটা নিয়ে আমরা কাজ করছি, তাহলে ওপরে কতটা পোর্শন জুড়ে ইউডিএল আছে? d2/2 জুড়ে। হ্যাঁ d2/2 সেন্টার লাইন থেকে উপরে, মানে একটা পার্ট টোটালটা আছে d2, হাফ। অর্ধেক নিলে d2/2 আছে, রাইট? তাহলে হ্যাঁ স্যার। এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তার সিজিটা কোথায় থাকবে? যা তুমি হাইট সেন্টার নিচ্ছ তার অর্ধেক। তোমার যা হাইট আছে 1/3h 1/3h হাফেই থাকবে, মানে না, সেন্টারেই থাকবে। 1/3h হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় সন্দীপন, এটা রেক্ট্যাঙ্গুলার এটা হচ্ছে শেপ। সেন্টার আচ্ছা লাইনটা যেখানে আচ্ছা থাকবে আচ্ছা সেখানেই হ্যাঁ হ্যাঁ। থাকবে, এটা সেন্টার লাইন হচ্ছে বরাবর। না, সেন্টার লাইন তো বরাবর, কিন্তু তার উইডথটা কত হচ্ছে, হাইটটা কত হচ্ছে? স্যার d2/2। বি বলো। পুরোটা যদি বি স্যার আসবে d2 না, হয়, পুরোটা যদি স্যার বি d2 আসবে হয় না, হাইট অবস্থায়, তাহলে পারপেন্ডিকুলার। d2/2 আসবে। d2/2 আমাদের কাছে আছে, তারও অর্ধেক হবে, d2/4 হবে। d2/4 খেয়াল করে ও দেখ, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক তোর ঠিক ঠিক। ওপরের লেয়ারটা নিচ্ছি সিমেট্রিক হ্যাঁ, বলে, আইদার তুমি ওপরের নাও নয় নিচের নাও, তা আমরা ওপরেরটা নিয়েই কাজ করছি। তাহলে আচ্ছা সেন্টার লাইন থেকে আমি আগেই প্রশ্ন এখানে করেছি, d2/4 d2/4ই হবে তাহলে। d2/4। d2/4 সৌমেনের মধ্যে একটু কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিই। আমি ডিস্টেন্সটা নিচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সৌমেন, আমার p2 গুলো কিভাবে কাজ করছে দেখো, এক্স এক্স অ্যাক্সিসের ওপর, তাহলে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকবে ওয়াই ওয়াই এ। বি কিন্তু আছে তোমার এক্স এক্স এ, আমার নিতে হবে d2টাকেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার সৌমেন ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি কিন্তু টার্গেট করব ডিস্টেন্স হিসেবে d2ই। আমাদের কাছে যে ফিগার আছে, আমি যখন নিলাম তখন স্প্যানটাই রয়েছে d2/2, তার অর্ধেক কত হবে? d2/4। হ্যাঁ তাহলে স্যার হ্যাঁ মোমেন্ট কত হবে? p/2 d2/4। তাহলে আমরা এম ম্যাক্স কত পাবো? p/2 m1 মাইনাস m2। হ্যাঁ, এবার আমি ওখানে m1 এর জায়গায় m1 এর ওটা বসিয়ে দেবো, আর একদম m2 এটা বসিয়ে দিলে যেটা পেয়ে যাবো সেটাই। একদম ঠিক। এবার দেখো নিচে একটা ফর্মুলা, এম ম্যাক্স বাই আই সমান সিগমা বি বাই ওয়াই। এটা তোমরা জানো বেন্ডিং মোমেন্টের ফর্মুলা। কোনটা কি? এম ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, যেটা আমরা অলরেডি বের করে নিয়েছি। আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। সিগমা বিটা কি? বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস। আর ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুটো লেয়ারের মধ্যে, মানে স্যার d/2টা d/2। বা তুমি যদি টি নাও থিকনেস, আমরা d/, দেখো t/2। আর এখানে একটা প্রশ্ন আছে যে d/2 বলে খুব ভালো জিনিস তুললে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 1টা হচ্ছে, একটু বলার চেষ্টা করো নাহলে আমি বলছি। আইটা কি? আই মোমেন্ট অফ স্যার ওই তো ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া স্যার, ওই পাই db কিউব বাই
না না, পাই ডিবি কিউব সবসময় হবে তা না, আমি আসছি আস্তে আস্তে। তোমরা যেটা জিজ্ঞেস করেছি সেটা সঠিক উত্তর দিয়েছো, মোমেন্ট অফ ইনারশিয়া, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার দেখো আইটা দুটো হতে পারে, আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, অর্থাৎ এক্স এক্স এর রেসপেক্টে, ওয়াই ওয়াই এর রেসপেক্টে। ক্লিয়ার? তো এখানে আমার দুটো ভ্যালু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি পিনে চলে যাও, তুমি একটা বি দেখছো, একটা উইথ দেখো বি, রাইট? যদি সাইড ভিউ থেকে দেখো তাহলে তার টি দেখতে পাবে। হ্যাঁ সাইড ভিউ থেকে যদি দেখো তাহলে তার টি দেখতে পাবে, হ্যাঁ রাইট? টিটা। টিটা, তাহলে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের হবে। মোমেন্টটা দেখ, একদম লাস্টের লাইনটায় চলে এসো, দেখো আই সমান লেখা আছে ছোট করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা, সেখানে দেখো আই সমান হচ্ছে 1/12 টিবি কিউব। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওয়াই সমান হচ্ছে d2 বি বাই বাই টু, 2 এরকম। সেটা পরে আসছে, b/2 সেটা পরে আসছে। হ্যাঁ, কেন তুমি সাইড থেকে দেখছো, রাইট? মোমেন্ট অফ ইনারশিয়া এখানে হবে 1/12 টিবি কিউব, টিবি কিউব। তোমার ওয়াই সমান b/2 কেন হচ্ছে? তোমার ইম্পর্টেন্ট হচ্ছে বি লেয়ারটা, ইম্পর্টেন্ট হচ্ছে বি লেয়ারটা। কিভাবে ধরবো স্যার? হঠাৎ করে 1/12 টিবি কিউব কেন ধরলেন? সরি, 1/12 বিটি কিউবও তো হতে পারতো, ঠিক তো? এই প্রশ্নটাই তো আসছে। হ্যাঁ স্যার। দুটো জিনিস হতে পারে, আই এক্স এক্স একটা হয় 1/12 এক্স ওয়াই কিউব, আর আই ওয়াই ওয়াই হয় 1/12 ওয়াই এক্স কিউব, রাইট? আমার প্রশ্নটা হচ্ছে, আমরা টি নিলাম, বি এর মাথায় কিউব কেন দিলাম? এটা সহজ উপায় হচ্ছে, তোমরা মানে ক্যালকুলেশনে বুঝবে কি করে, তার উপায়টা হচ্ছে পি, আমাদের পি বা ফোর্স বা লোড যেই অ্যাক্সিস বরাবর কাজ করবে, আরেকবার বলছি, আমাদের পি, লোড, ফোর্স যাই বলো না কেন, সেটার অ্যারোহেড যেদিকে আছে, যেই বরাবর কাজ করছে, আমি তো ধরে নিতে পারি এটা এক্স এক্স বরাবর কাজ করছে। ধরে নিতে কেন পারি? সেটা বরাবরই তো কাজ করছে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমি টার্গেট করছি কাকে? টার্গেট করছি কটার পিনটাকে। দেখছি কোথা থেকে? সাইড ভিউ থেকে। সাইড ভিউ না থেকে যদি দেখতাম তাহলে টি জীবনে আসতো না, এটা তো ক্লিয়ার? হ্যাঁ, সাইড বি থেকে দেখলে টি দেখতে পাবো, আর ফ্রন্টে থেকে হ্যাঁ, দেখলে বি দেখতে এই তুমি সাইড ভিউতে চলে গেলে সেই তোমার কিন্তু একটু চিন্তা ভাবনা করতে একটু অসুবিধাই হবে, এটা আমি মানছি। সেই ক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার্থে কি করব, যেই অ্যাক্সিস বরাবর পিটা কাজ করছে তার মাথায় কিউব করে দেবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমি আরেকটা পয়েন্টও বলছি, আপাতত নন টেকনিক্যালি হলেও ব্যাপারটা বোঝা গেল কার মাথায় কিউব করতে হবে। হ্যালো? হ্যাঁ স্যার, সেটা যে তো স্যার axis- মানে আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্যারালালি ফোর্স অ্যাক্ট করছে স্যার। আমি আসছি, ওই প্রশ্নটাতেই আসছি। মানে আপাতত আমি কি বললাম বুঝেছো, কেন বললাম নাই বা বোঝো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে গেছে স্যার। এইবার সোমেন যে কোশ্চেনটা আসতে চাইছে, আমি ওই জন্য বললাম, এবার তুমি শিফট করছো কিভাবে দেখো, তোমার পিটা আসছে বি বরাবর, তুমি ইউডিএলটাকে কনসিডার করো, লেফট টু রাইটে আসছে, রাইট? তুমি তাকিয়ে আছো এখন কোন প্লেনের দিকে? যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি সেই প্লেনটা, যেটাকে বি এক্স এক্স এ আছে, রাইট? এবার তুমি শিফট করছো কোন প্লেনে? সাইড ভিউতে, তাই তো? তাহলে যেই প্লেনটা তুমি বি দেখতে পাচ্ছ, ঠিক ঘুরে তুমি সাইড ভিউতে যেই প্লেনটা গেলে, এই দুটো প্লেনের মধ্যে যদি একটা সেন্টার লাইন আঁকি, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত হবে? 90। ভেরি গুড। স্যার তাহলে 45 হ্যাঁ 90। না, 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে তো? হ্যাঁ স্যার 90 ডিগ্রি। এটা 3D তো। 45 তুমি প্রজেকশনের কথা ভেবো না, প্রজেকশনটা তোমার 90 ডিগ্রি করে 45 করে 90 ডিগ্রি করে তোলো, সেটা না বলছি। তুমি একটা বাক্সর কথা কল্পনা করো না, যেরকম বাক্সে ধরো আমাদের টিভি ফ্রিজ গুলো আসে না, সেরকমই তো জিনিস। একটা একটা সাইড তুমি দেখতে পাচ্ছ, আরেকটা সাইডে দেখতে গেলে কি হবে, ওর 90 ডিগ্রি বরাবর যাচ্ছ না সোমেন? মানে স্যার আপনি জেড অ্যাক্সিস বরাবর শিফট করছেন সেন্টার জেড থেকে। বরাবর,
জেড বরাবর কিন্তু আমি বলছি না, গুলিয়ে ফেলো না। তোমার কাছে এখন কোন ভিউটা আছে? ধরো এটা একটা কলাম দেখেছো, বাড়ির কলামগুলো, পিলারগুলো, হ্যাঁ স্যার। বাড়ির যে পিলার গুলো দেখা যায় না, অনেক সময় দেখবে ওপেন গ্যারেজ যেগুলো হয় তার মধ্যে অনেকে ক্রিকেট খেলে, ঠিক আছে? এবার তুমি যেটার মধ্যে উইকেট রেখেছো সেটার দিকে তাকিয়ে তুমি বল করছো, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে আমাদের সামনে থাকা এই কটার পিনটা। এবার তার ডান দিকের যে প্লেনটা আছে সেটাই যদি তুমি শিফট করে আঁকতে চাও, একটা উইকেটের সাইন, তিনটে ডান্ডা আর কি, তাহলে তুমি কত ডিগ্রিতে ঘুরে গেলে? এবার বোঝাতে পারলাম? স্যার 90 ডিগ্রি 90 ডিগ্রি, হ্যাঁ স্যার। সেটাই বললাম, সেটাই তো সাইড ভিউ এখানে। এবার ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি শিফট করে যাও, যেটা তোমার মধ্যে কনফিউশন হয়েছে এবং সঠিকভাবে হয়েছে যে একই প্লেনে যাচ্ছে তারই কেন কিউব করছো। তুমি তো 90 ডিগ্রিতে শিফট করিয়ে দিলে ফিগারটাকে। এবার তোমার কাছে টি আছে নিচে আর বি আছে ওপরে, সেই হিসেবে কিন্তু বি এর কিউব হচ্ছে। আমি মেকানিজমটাও বললাম, ম্যাথমেটিক্যাল ফর্মটাও বললাম। এবার কি ক্লিয়ার হলো? লোডটা বা ফোর্সটা যে অ্যাক্সিস বরাবর যার সাথে হরাইজন্টালি অ্যাক্ট করছে সেই এটারই কিউব নেব। এইখানে কিন্তু কিউব হবে, কিন্তু সৌমেন আমি জানি না, ও কমপ্লিট কোশ্চেন করেনি, কিন্তু আমি যেটুকু বুঝলাম নিয়মটা হচ্ছে যেই ফিগার আছে সেই সেখানে যদি তুমি দুটো ডাইমেনশন পেয়ে যাও, হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, তাহলে কিন্তু ধরো এক্স আর ওয়াই আমি পাচ্ছি, সেখানেই তোমার ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে কিন্তু যেটা 90 ডিগ্রি করে আছে তারই কিউব হয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আমি যদি ক্লিয়ার না হয় আরেকবারও বলতে পারি, কিন্তু আমি ওই পিলার দিয়ে আরেকবার বলবো কি? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, পিলারটার কথা আমরা মনে করি সবাই বুঝতে পারছি। কলাম বা পিলার ধরো ওপেন একটা আছে যার মধ্যে আমরা উইকেট এঁকেছি বলছি, সেখানে ধরো একটা তীর, ফোর্স তো একটা তীর হিসেবে ধরছো, বাদিক থেকে এসে ঢুকে ডান দিকের পিলারটা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি মানে এফোর ওফোর হয়নি, লেজটা আছে বাদিকে আর মাথাটা আছে ডান দিকে। কল্পনা করতে পারছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। এইবার ধরো আমাদের সামনের যে পিলারটা ছিল, মানে যেই ফ্রেমটা ছিল, তার মধ্যে যখন তুমি বি আঁকছো, সেটা তো বাদিক থেকে ডান দিক অব্দি একটা লাইন টানলে সেটা বি ছিল তো? হ্যাঁ, আমরা যেটার মধ্যে তীরটা এফোর ওপর হয়েছে। এক মিনিট, একটু জটিল হতে পারে, হ্যাঁ। এইবার এই অবস্থায় আমি বলতে পারি যে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, আর তুমি যে বি উইথটা ড্র করেছো সেটা একটা আরেকটার প্যারালাল এই ফ্রেমে, রাইট অর রং? এইবার তুমি ডান দিকের ফ্রেমটায় চলে যাও, ডান দিকের ফ্রেমটায় চলে যাও, সেখানে বি কোনটা? যেখানে আগেরটায় বি এঁকেছো তার রেসপেক্টে 90 ডিগ্রিটা বি, ঠিক তো? যদি চারদিকের বি সমান হয়, আমি কি বললাম, যেটাই উইকেট এঁকেছিলে তার ডান দিকের পিলারটায় চলে গেল, মানে ডান দিকের ফ্রেমটায়, পিলার তো একটাই, সেটাই তুমি বি আঁকলে, রাইট? এবার সেটা থেকে মাথা বেরিয়ে আছে তীরটা। এইবার তীর বা লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স আর বি উইথ এর মধ্যে সম্পর্ক কি হলো? প্যারালাল না পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার। ওই ফ্রেমটাই তো তুমি ধরছো, তাই এত জটিলতা। ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। আমি যখন ফ্রন্ট ভিউতে দেখছি তখন হচ্ছে টিটা পারপেন্ডিকুলার আছে বির সাথে, আর আমি যখন সাইডে দেখছি টির সাথে বিটা পারপেন্ডিকুলার আছে। এক্স্যাক্ট, লাইন অফ অ্যাকশনের সঙ্গে বিটা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তাই কিউব আসছে। সন্দীপন বুঝলে? বাকিরা বুঝলে? একটু বোর্ড ওয়ার্ক করলে সুবিধা হয়। ভিউটা চেঞ্জ হওয়ার সাথে এইরকম রিলেশনটা পাল্টে যাচ্ছে, তাই তো? পাল্টে যাচ্ছে, এখানে ভিউটা চেঞ্জ হচ্ছে, বুঝবো কি করে অন্যভাবে? হ্যাঁ, আচ্ছা আপনি এটা বলে নিন তারপর বলি। আচ্ছা, ওয়াইটা কি হচ্ছে? b/2। সেখানে এবার তুমি যদি বসিয়ে দাও, তাহলে আমাদের কি হচ্ছে? সিগমা বি বা সিগমা বি সমান হচ্ছে, বা এফ বি সমান হচ্ছে এম ম্যাক্স বাই জেড, কারণ আই বাই ওয়াইটা আমরা কি জানি? জেড। তাহলে এখানে জেড কি হবে? 1/12 টিবি কিউব বাই b/2, সেটা কেটে কুটে টিবি স্কোয়ার বাই 6। এই অবধি হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস দিয়ে চেকিং হয়ে গেল। এখানে আরেকটা টপিক আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস যদি না দেয় তোমাদের এই চেকিং এর দরকার নেই, কিন্তু অনেক সময় বেন্ডিং স্ট্রেস দিল,
মানে চেকিং করতে বললো কিন্তু বেন্ডিং স্ট্রেস দেয়নি, তোমরা কি করবে? যেটা টেনসাইল স্ট্রেস আছে সেটা সমান বেন্ডিং স্ট্রেস ধরে নিয়ে করতে হবে। আমি দুটো পয়েন্ট বললাম, খুব ক্লিয়ার করে মাথায় রাখো, এটা সেমিস্টারের জন্য। যদি বেন্ডিং স্ট্রেস দেয় তবেই তোমাকে চেকিং করতে হবে, কিন্তু অনেক সময় অনেক জায়গায় অনেক কোশ্চেনে দিয়ে বেন্ডিং স্ট্রেসই দিল না কিন্তু চেকিং করতে বললো। কি করে করবে? তখন তোমাকে অ্যাজুম করে নিতে হবে টেনসাইলটাই বেন্ডিং, মানে ইকুয়াল আর কি, টেনসাইলটাই বেন্ডিং নয়, টেনসাইল স্ট্রেসের যা ম্যাগনিটিউড সেটাই বেন্ডিং স্ট্রেসের ম্যাগনিটিউড ধরে তোমাকে চেকিংটা করতে হবে। হ্যাঁ সৌমেন কি বলছো, বলতে পারো। স্যার একটা কোশ্চেন করছি স্যার, মানে হ্যাঁ, বুঝেছিলাম তখন, এখন ভুলে যাচ্ছি স্যার। বলছি এম ম্যাক্স ইকুয়ালস টু M1 মাইনাস M2, এটা হলো কেন স্যার, একটু বলে দেবেন? এবার তোমার আরেকটা কোশ্চেন কি, প্লাস কেন হলো না সেটাও বলো, তাই তো নাকি না? হ্যাঁ স্যার, ওটাই বলছি যে ম্যাক্সিমাম হলে তো দুটোর ম্যাগনিটিউডটা। না না না, তোমার আমি ভাবলাম হয়তো ভালো কোশ্চেন, তো একটু হালকা কোশ্চেন হয়ে গেল। মানে স্যার ওটাই বলতে চাইলাম যে M1 প্লাস M2 কেন হলো না? আচ্ছা সেটা একটা কোশ্চেন, সেটার উত্তর দিচ্ছি। অ্যাকচুয়ালি তো মোমেন্ট স্কেলার অর ভেক্টর, ভেক্টর যার হ্যাঁ, ম্যাগনিটিউডও আছে এবং direction ডিরেকশন আছে। হ্যাঁ, এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় দুটোই, তবেই আমাদের প্লাস হবে। দেখো আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা বলো। আর যদি ক্লকওয়াইজ হয় দুটো মাইনাস হবে। দুটো যদি সেম হয় তাহলে প্লাস হবে, দুটো যদি আলাদা হয় তাহলে মাইনাস হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? আমাকে জাজ করতে হবে ম্যাগনিটিউড, তো তুমি ফর্মুলা দিয়ে কাউন্ট করছো, তোমাকে এবার ডিরেকশন দেখতে হবে। একটাকে যদি তুমি প্লাস ধরো আরেকটা মাইনাস হলে, যেমন ধরো ধরো পরিবারের কেউ 100 টাকা রোজগার করলো, আমি কথার কথা বলছি, আরেকজন সে 100 টাকার মধ্যে 20 টাকা নিয়ে কিছু কিনে খেলো, তাহলে ফ্যামিলির এটাও কিন্তু একটা রোজগার, কিন্তু তোমার হচ্ছে না, হচ্ছে বাইরের লোকের, যে বিক্রি করছে তার। তাহলে 100 টাকাটা তোমার বাড়িতে ঢুকেছিল, এবার সেই টাকার থেকে তুমি 20 টাকা নিয়ে বাইরে কিছু কিনে খেয়েছো, তাহলে এখন ফ্যামিলিতে কত টাকা আছে? 100 মাইনাস 20, ঠিক তো? কারণ দুটো যখন আলাদা ডাইরেকশনে যাবে তখনই মাইনাস হবে। একদমই, একটা আয় একটা ব্যয়। এবার তুমি যদি 20 টাকা রোজগার করে আনতে, ফ্যামিলিতে কত ঢুকতো সোমেন? 100 প্লাস 20, না না 100 প্লাস 20, 100 প্লাস 20, তোমাকে ডিরেকশনও দেখতে হবে তো। গার্জেন যেটা এনেছে তার সাথে আমারটাও যোগ হবে, যোগ হতো। এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে জাজ করতে হবে। মানে তখন ডাইরেকশনটা একই, যখন একই ডাইরেকশন হবে তখন যোগ করা হচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা ভেক্টর তাই অবশ্যই করতে হবে। এরকম একটা নিউমেরিক্যালস দেওয়া হয়েছে, হ্যাঁ এখানেও ব্যাপারটা তাই এসছে। আমি বেন্ডিং স্ট্রেস এখানে রাখিনি, বুঝতেই পারছো, এখানে এটা একটা কোনো জায়গার অঙ্ক, সেটা আমি চুজ করে এখানে দিয়েছি। এখানে কিন্তু চেকিংটাও আছে। এখানে টেনসাইলটা কত বলা হচ্ছে? 50 বলা হচ্ছে। তোমাকে যদি চেকিং এ যেতে হয় বেন্ডিং স্ট্রেসের, তাহলে কিন্তু 50 দিয়েই চেকিং করতে হবে। আমি কি পয়েন্টটা বোঝাতে পারলাম? এটা কিন্তু হালকা ভাবে নিও না, কারণ সেমিস্টারে এদিক ওদিক দিয়ে দিলে পুরো একটা গোটা অঙ্ক পারা, জানা অঙ্ক না পারলে কিন্তু খুব খারাপ লাগবে। বেন্ডিংটা দেয়া না থাকলে চেকিং করতে বললে ওই টেনসাইলটা দিয়ে চেক টেনসাইল স্ট্রেসটা অ্যাজিউম করে নিতে হবে, কিন্তু খুব মানে সাংঘাতিক। ধরো তোমাকে বেন্ডিং স্ট্রেস দিলও না, চেকিংও করতে বললো না, তাহলে কিন্তু ওর মধ্যে ঝাঁপিও না, যাওয়ারই দরকার নেই। ওকে, কিন্তু বেন্ডিং স্ট্রেস দিল, চেকিং কথা বললো না, তাও চেকিং করতে হবে। আরেকটা টপিক হচ্ছে বেন্ডিং স্ট্রেস দিল না কিন্তু চেকিং এর কথা উল্লেখ করলো, তখন কিন্তু তোমাকে টেনসাইল সমান বেন্ডিং ধরেই করতে হবে, মানে ম্যাগনিটিউডটা সমান, দুটো তো এক জিনিস হয় না। আমি কি বোঝাতে পারলাম? আজকে আমার খুবই শরীর খারাপ, নাকটা পুরো আটকে আসছে, খুব ড্রাই হয়ে গেছে, জানি না কেন, কি জানি, এই হচ্ছে ব্যাপার। আমি জানি না তোমরা আমার কথা বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যখন বলবে চেকিং না করতে এবং বেন্ডিংটা না দিতে, তখন আমার চেকিং করার দরকার নেই। হ্যাঁ, রাইট রাইট। আর যখন কোনোটার মধ্যে একটাও দিয়ে দেবে তখন আমাকে চেকিং করতে হবে। যদি চেকিং করতে বলে বেন্ডিং না দেয়, তখন আমাকে টেনসাইলটা ধরে নিতে হবে ইকুয়াল টু বেন্ডিং, অ্যাজুম বলে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর যখন আমাকে বেন্ডিং দিয়ে দিল, অত চেকিং করতে বললো না, তবু আমাকে চেকিংটা করতে হবে, করতেই হবে।
এবার দেখো এই এই প্রবলেমটার আমি সলভ এখানে দেখিয়েছি। এখানে কিন্তু আমি বারবার বলছি, দেখো পাশে কোনো ফিগার নেই, যেহেতু থিওরিটিক্যালি একবার অ্যানালাইসিস করা হয়েছে তাই দেয়নি, কিন্তু এটা মারাত্মক ভুল। তোমরা পাশে কিন্তু 3Dটা যদি পারো খুবই ভালো, 2Dটা কিন্তু মাস্ট দিতেই হবে। তোমরা ল্যাব কপিতে 3D 2D দুটোই দাও, কারণ সাফিসিয়েন্ট টাইম থাকে, বাড়িতে বসে করো। কিন্তু অ্যাট দ্য টাইম অফ সেমিস্টার এক্সাম যখন চলবে সেই দিন 2D দিও, সেদিন 3D দেওয়ার দরকার নেই। এটা কি কারণ ল্যাবের time- জন্য যেটা দিচ্ছেন? হ্যাঁ, ল্যাবে আপাতত করো, অন্য প্রবলেমও আমি আমি দুটো দেবো, তার মধ্যে একটা তোমরা করে পুরো ডিটো করতে পারো, কোনো সমস্যা নেই। আমি দুটো প্রবলেম দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। ওকে ওকে স্যার। আমি হ্যাঁ এটা স্যার, গুগল আপনি ক্লাস, কালকে যেটা দেখিয়েছিলেন কালকে তো আপলোড হয়নি মনে হয়, আপনি শুনে ভুলে গেছেন। না কালকে আমি যেহেতু আজকে দেখানো বাকি আছে, আপলোড করিনি, আজকে করে দেবো। স্যার ওই এটাই দেখিয়েছিলাম। বলছিলাম ক্লাস কি হ্যাঁ শেষ স্যার। আছে না? প্রবলেম নিয়ে কিছু বলার আছে? আমি একবার দেখিয়ে দিই স্লাইডটা কি আছে। আমার মনে হয় আমরা জটিল জায়গাটা না না প্রবলেম নেই, পেরিয়ে হ্যাঁ এসেছি। হ্যাঁ এটা করে দিই লাস্ট হ্যাঁ, আমি একবার তাহলে দেখিয়ে দিই। ওকে দেখো, এখান থেকে ডায়ামিটার বের করলো, এগুলো তোমরা জানো তাই তো, এটুকু ধরে নেওয়া যায়। হ্যাঁ এখান হ্যাঁ থেকে এটুকু। এটা খুব সুন্দর করেছে, দেখো 3 নম্বর পয়েন্ট বাড়ায়নি, 2 নম্বর পয়েন্টটা করছে ডায়ামিটার অফ দ্য স্পাইগার্ড, অর্থাৎ D1 D2 হোয়াট এভার যাই হোক না কেন, এখানে D1 দেখাচ্ছে। সেখানে কিন্তু দেখো থিকনেসটা আমরা সেইভাবেই থিওরি ক্লাস করে গিয়েছিলাম, সেটার জন্য একটা পয়েন্ট করেছিলাম, ওরা করেনি, এখানে জাস্ট বসিয়ে দিয়েছে। ওকে, বুঝতে পারলাম পয়না? হ্যালো, হ্যাঁ স্যার, স্টেপ জাম্প করে হ্যাঁ। গেছে, বুঝতে পেরেছি। মানে স্টেপ জাম্প না, এটা ঠিক আছে, এর জন্য আলাদা একটা সময় নষ্ট করার দরকার নেই। টেকিং টি সমান 0.3D করে করবে, আর উইদিন ব্র্যাকেটে লিখবে এম্পিরিক্যালি, বাস। আলাদা টপিকের দরকার নেই, একটু সময় বাঁচানোর দরকার আছে। কি হলো? হ্যাঁ, এবার তোমার ক্রাশিং, এই জিনিসগুলো তোমরা আশা করি বুঝতে পারবে। আমি একবার করে দেখিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখো এখানে বেন্ডিং দেয়নি, কিন্তু তোমার চেকিং করছে। এখানে যদি চেকিং করো তাহলে কিন্তু সিগমা বি 50 দিয়েই তোমাকে করতে হবে। ওকে ঠিক আছে, আমি স্লাইডটা অফ করছি। বলছি স্যার, আমাদের ইন্টারনালের সাজেশন দেবেন না? হ্যাঁ, সাজেশন বলছি, তার এক সেকেন্ড। রেকর্ডিংটা অফ করুন। না, রেকর্ডিং এখান থেকে হয় না, ওখান থেকে হয়, রেকর্ডিং হতে থাকবে। সাজেশন বলতে যেভাবে দেওয়া যাবে, সেটা হচ্ছে তোমাদের যেরকম কোশ্চেন প্যাটার্ন আসবে সেটা ঠিক আছে, কিন্তু দেওয়া হবে একসঙ্গে কোশ্চেন ব্যাংক, যেটা আমাদের অন্যান্যবার দেওয়া হয়। রাইট, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে দেখতে পাবে। ওকে, মানে এক গাদা কোশ্চেন থাকবে সেমিস্টারের দিকে তাকিয়ে, ওখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করলে সব বুঝতে পারবে। ওকে, ওকে স্যার। এই অবধি থাক। হ্যাঁ স্যার। স্যার বলছি কোশ্চেন ব্যাংক থেকে পড়বে? সেগুলো থেকেই পড়বে, মানে এমন ভাবেই আমরা কোশ্চেন ব্যাংক তৈরি করেছি যে সেখান থেকেই পড়া উচিত। পড়বে, অবশ্যই পড়বে। তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে অর্ক, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক আর কি, কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। হুম। ওকে। থ্যাংক ইউ স্যার।